বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার নাকি বরুণ চক্রবর্তী? এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে ভালো প্রদর্শন কে করলেন বলুন? দুদিন আগেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়ে ফিরেছে। ভারতের প্লেয়ারদের প্রচুর প্রশংসা করেছি আমি, কিন্তু আজ প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের আলাদা করে মূল্যায়ন করতে চলেছি এবং পারফরমেন্সের বেসিসে তাদেরকে 10 একটা রেটিং দিতে চলেছি আমি। দেখা যাক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রেটিং কে পান। প্রথমেই ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত এবারে টুর্নামেন্টে 5 ইনিংসে করেছেন 180 রান, তার অ্যাভারেজ 36। ফাইনাল ম্যাচে একটা দারুণ হাফ সেঞ্চুরি করেছেন। ভারতের জেতার পিছনে তার ওই ইনিংসটার অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অল ওভার যদি আমি বলি, ওই ফাইনালের ইনিংসটা বাদ দিয়ে রোহিত কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারেনি। দেখুন, নামটা রোহিত শর্মা, একটা এক্সপেকটেশন তো থাকে, এত অভিজ্ঞতা তার, আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম। অ্যাটলিস্ট ওই বিশ্বকাপের মঞ্চে যেভাবে রোহিত স্টার্ট করছিলেন, শুরু থেকে একটা দারুণ ইনিংস খেলছিলেন, সেলফলেস যাকে বলে, এবং আউট হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি, কিন্তু ওই ইনিংসটাও ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেরকম কিন্তু ইনিংস তিনি খেলতে পারেনি, তবে ফাইনালে দারুণ ইনিংস খেলেছেন। সো অল ওভার ব্যাট হাতে কিন্তু খুব একটা জমলো না, কিন্তু ক্যাপ্টেন্সি রোহিতের ফাটাফাটি, বিশেষ করে তার বোলিং চেঞ্জ, এবং তার নেতৃত্বে ভারত তো চ্যাম্পিয়নও হয়েছে। একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো, রোহিতের শেষটা খুবই ভালো হয়েছে। সো অল ওভার আমি রোহিত শর্মাকে 10-এ 7 রেটিং দিচ্ছি। আর একটু বেশি দিতে পারতাম যদি রোহিত অ্যাটলিস্ট একটা ম্যাচে ভারতকে জিতিয়ে আসতে পারতেন। ফাইনালে ভালো খেলেছেন, বাট লাস্ট পর্যন্ত থাকতে পারলেন না। যাই হোক, অল ওভার রোহিত শর্মা যথেষ্ট ভালো খেলেছেন এবং 10-এ 7 রেটিং আমি তাকে দিচ্ছি। আপনারা থাকলে রোহিতকে কত দিতেন অবশ্যই জানাবেন। রোহিতের পর আরেকজন ওপেনার শুভমান গিল। গিল তিনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন 188 রান, তার অ্যাভারেজ 47। একটা সেঞ্চুরিও রয়েছে যেটা এসেছিল বাংলাদেশের এগেনস্টে, তাও আবার রান চেস করতে নেমে, একদম রান চেস করতে নেমে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন ভারতকে। এটা কিন্তু একটা বেশ বড় ব্যাপার, মানে দলকে শেষ পর্যন্ত জিতিয়ে আসা, যেটা কোহলি বহুবার করেছেন, গিল সেটা আয়ত্তে আনছে। যাই হোক, এবং পাকিস্তানের এগেনস্টে একটা খুব ভালো শুরু করেছিলেন, কিন্তু ওই দুটো ম্যাচ বাদ দিয়ে বাকি ঠিক জমলো না। গিলের আবার শেষটা ভালো হলো না, কিন্তু অল ওভার গিল ভালো খেলেছেন। সো ওই যেহেতু একটা ম্যাচে জিতিয়ে ফিরেছেন, তার বেসিসে আমি গিলকে রোহিতের থেকে একটু বেশি দিচ্ছি, 10-এ 7.5 রেটিং। সো রোহিত 7, গিল 7.5। দুজন ওপেনার, শেষ পর্যন্ত ভারত তো জিতেছে। ওপেনারদের ভূমিকা ওই একটু আপ ডাউন হয়েছে, বাট অল ওভার ঠিকঠাক। আপনারা গিলকে কত দেবেন অবশ্যই জানাবেন। নাম্বার 3, বিরাট কোহলি। বিরাট কোহলি তিনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরি করেছেন, একটা হাফ সেঞ্চুরি করেছেন, এবং ওই দুটো ম্যাচে তিনি ভারতকে প্রায় জিতিয়ে এসেছেন। পাকিস্তান ম্যাচে জিতিয়ে এসেছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। টোটাল তিনি করেছেন 218 রান, তার অ্যাভারেজ 54.50, প্রায় 55 কাছাকাছি অ্যাভারেজ। আরও একটা আইসিসি টুর্নামেন্টে কোহলি প্রমাণ করলেন যে তিনি আছেন। সো কোহলি ভালো খেলেছেন, দুখানা ম্যাচে ওরকম জিতিয়ে ফেরা। তবুও বলবো যে কোহলির উপর হয়তো আমাদের এক্সপেকটেশন আরও একটু বেশি ছিল, বিশেষ করে ফাইনালে। আমরা এবারও এক্সপেক্ট করেছিলাম যে ফাইনালেও তিনি হয়তো চেজ মাস্টার হয়ে জিতিয়ে ফিরবেন ভারতকে, সেটা হয়নি। সবসময় তো আর কোহলি রান করতে পারবে না, বাট অল ওভার ভালো খেলেছে। ওই দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সব মিলিয়ে আমি কোহলিকে 10-এ দিচ্ছি 8.5। দেখুন, দুটো ম্যাচে এরকম চেস করতে নেমে এরকম ইনিংস খেলা চাপের মুহূর্তে মোটেই সহজ কাজ নয়। সুতরাং 10-এ বিরাট কোহলি 8.5। শ্রেয়াস আয়ার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রান স্কোরার, এবং ধারাবাহিকতা কি, শ্রেয়াস আয়ার 243 রান করেছেন, অ্যাভারেজ 48.60। দুটো হাফ সেঞ্চুরি, দুটো ম্যাচে প্রায় 50-এর কাছাকাছি পৌঁছেছেন, এবং ওই 4টে ইনিংসেই তার ওই রানগুলো জয়ের জন্য যে কতটা অবদান রেখেছে আলাদা করে আশা করি বলতে হবে না। সুতরাং শ্রেয়াস আয়ারও কিন্তু কোহলির মতনই ততটাই ভালো পারফরমেন্স করেছেন, এবং রেটিংও আমি তাকে কোহলির মতনই দিচ্ছি। শ্রেয়াস আয়ারও 10-এ 8.5। এবং মিস্টার কনসিস্টেন্ট ভারতের, মানে শ্রেয়াসের ওই এক একটা ইনিংস, ওই ইনিংসগুলো যদি আপনি ভারতের টোটাল রান থেকে বাদ দিয়ে দেন, তাহলে বুঝতেই পারবেন যে ভারত অ্যাকচুয়ালি কতটা চাপে পড়বে। এই যে আমাদের শেষ দিকে হার্দিক বা রাহুলদের অতিরিক্ত চাপ নিতে হয়নি, বা জাদেজাকে সেরকম নামতেই হয়নি। কেন? কারণ শ্রেয়াসের ওরকম একটা ইনিংস ছিল, 4 নম্বরে ব্যাটিং করতে এসে পারফেক্ট। শ্রেয়াস খুব বড় ভরসায় উঠছেন ভবিষ্যতে আমাদের জন্য। সো শ্রেয়াস আর তাকে আমি 10-এ দিচ্ছি 8.5। লোকেশ রাহুল। লোকেশ রাহুল তিনি গোটা টুর্নামেন্টে করেছেন 140 রান, এবং তার ব্যাটিং অ্যাভারেজ 140। মানে মাত্র একটা ম্যাচে তিনি আউট হয়েছে, এবং তিনবার তিনি ভারতকে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফিরেছেন। বাংলাদেশের এগেনস্টে জিতিয়ে ফিরেছেন, অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতিয়েছেন, এবং তারপর নিউজিল্যান্ডের এগেনস্টে জিতিয়েছেন ফাইনাল ম্যাচে। 3টে ম্যাচে তিনি ভারতকে জিতিয়ে ফিরেছেন, অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করে তারপরে ড্রেসিং রুমে ফিরেছেন। এটা কিন্তু বেশ বড় কৃতিত্ব। 140-এর অ্যাভারেজ। রাহুল কিন্তু প্রমাণ করে দিয়েছে যে যতই সমালোচনা হোক, যতই আমার সেই বিশ্বকাপ ফাইনালে স্লো ইনিংস নিয়ে এখনও আলোচনা হোক, আমি ম্যাচ জেতাতে পারি। এবং
রাহুলের একটা রিডেমশন বলা যেতে পারে। খুব ভালো খেলেছেন, রাহুলকে আমি 10-এ 8 দিচ্ছি। হ্যাঁ, 8.5ও দেওয়া যেত, বাট ওই যে যখন রাহুল অ্যাকচুয়ালি ব্যাটিং করতে আসছিলেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব একটা চাপের মুখে ভারত ছিল না, কারণ ম্যাক্সিমাম সময়তেই কখনো শ্রেয়াস কখনো অক্ষর প্যাটেল কোহলির সাথে একটা ভালো পার্টনারশিপ বিল্ড করে বা অল ওভার তারা ভালো ব্যাটিং করে মোটামুটি রাহুলের জন্য একটা স্টেজ সেট করে দিয়েছেন, যেখান থেকে ম্যাচ যদি রাহুল জেতাতে ব্যর্থ হতেন তাহলে কিন্তু রাহুলের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে যেত যে ভাই এই ম্যাচগুলো তুমি জেতাতে পারছো না। বাট ম্যাচগুলো জিতিয়ে ফিরেছেন রাহুল, সেই যে ভরসাটা করা ছিল তার উপর সেটা তিনি রেখেছেন। কারণ 5 নাম্বার থেকে যখন আপনাকে 6 নাম্বারে নামানো হচ্ছে তখন ওই ম্যাচ ফিনিশারের একটা দায়িত্ব কিন্তু আপনার মধ্যে চলে আসছে। সো অল ওভার রাহুল ভালো খেলেছেন, 10-এ আমি রাহুলকে দিচ্ছি 8। হার্দিক পান্ডিয়া তিনি করেছেন এবারে টুর্নামেন্টে 99 রান, ব্যাট হাতে 99 রান এবং বল হাতে তিনি 4টে উইকেটও তুলেছেন। যদিও বল হাতে সেরকম কিছু করার মানে দরকারই পড়েনি, সেরকম বোলিং করতেই আসেনি। পাওয়ার প্লেতে একটু বোলিং করেছেন, মিডল ওভারটা পুরো স্পিনাররা সামলে দিয়েছেন, শেষ দিকে ডেথ ওভারে গিয়ে 2-1 ওভার মাঝে মাঝে করেছেন। 99 রান করেছেন, তার ব্যাটিং এভারেজ 24.75, খুব একটা ভালো নয়, কিন্তু ওই যতক্ষণই হার্দিক ব্যাট হাতে ছিলেন কিছু না কিছু ধুমধারাক্কা করে গেছে। কখনো কোহলি সেঞ্চুরি আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কখনো একটা এমন নো লুক শট মেরেছে যেটা দেখে সবাই একদম ওফ অরা, এবং হার্দিক সেরকম স্ব্যাগ দ্য কিংফু পান্ডিয়া। বল হাতে 4টে উইকেট, ব্যাটিং অ্যাভারেজ 24.75, বোলিং অ্যাভারেজও খুব একটা বেশি নয় 35.75, ইকোনমি রেটটাও একটু বেশি, অন্তত দুবাইয়ের পিচের কথা যদি বলি 5.83, খুব একটা ভালো ইকোনমি রেট হয়নি। তো সব মিলে হার্দিক ঠিক আছে, বাট হার্দিকও যেরকম ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার একটু তো এক্সপেকটেশন থাকেই যে একদম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করবেন, সেটা হয়নি। সো হার্দিকও আমি রোহিতের মতনই 10-এ দিচ্ছি 7। আশা করবো ইন ফিউচার এই রেটিংটা যেন আরও পারে। হার্দিক 10-এ 7। অক্ষর প্যাটেল ভারতের ক্রাইসিস ম্যান, ভারতের আন্ডার রেটেড ক্রিকেটার। অক্ষর প্যাটেল প্রথমত ব্যাট হাতে করেছেন 109 রান, 27-এর অ্যাভারেজ, তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছে। এবং অক্ষর প্যাটেল হলেন সেই প্লেয়ার যার জন্য ঋষভ পান্থকে নামানোর প্রয়োজনই পড়েনি, কারণ অক্ষর প্যাটেল একজন বাঁহাতি ব্যাটার। তিনি ওই যে মিডল অর্ডারে যে ব্যাটিংটা করেছেন, মিডল ওভারগুলোতে যে একজন বাঁহাতি ব্যাটারের কাজ করে দিয়েছেন, রাইট লেফট কম্বিনেশন যেটা তিনি মেনটেন করেছেন, যে কারণে ঋষভ পান্থের কথা আর ভাবতে হয়নি। কারণ ঋষভ পান্থের মতন একজন ব্যাটার রয়েছে যিনি জাস্ট বসে আছেন ড্রেসিং রুম, এমনটা সাধারণত হয় না। কিন্তু এক্ষেত্রে অক্ষর এমন ভালো খেলেছেন যে ঋষভকে দরকারই পড়েনি। ব্যাট হাতে বেশি রান হয়তো করেননি, বাট ওই ছোটোখাটো 2-1টা পার্টনারশিপ ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, এবং তারপরে রাহুলের পক্ষে ম্যাচ জিতে আসা আরও সহজ হয়েছে। সো অল ওভার অক্ষর ব্যাটিংটা ঠিকঠাকই করেছেন, বল হাতে তো আরও ভালো, তিনি 5টা উইকেট তুলেছেন, হ্যাট্রিক হয়ে যেতেই পারতো যদি ভাগ্য ভালো থাকতো। তার বোলিং অ্যাভারেজ খুব একটা ভালো নয় 39.20, সেরকম প্রচুর উইকেট তিনি পাননি, বাট ইকোনমিক্যাল খুবই ভালো। ইকোনমি রেট তার 4.35, 4.5 কম ইকোনমি রেট। এবং দুবাইয়ের পিচ কতটা সুন্দরভাবে ব্যবহার করা যায় এর পিছনে অবশ্যই রোহিতের ক্রেডিট রয়েছে, রোহিত খুব সুন্দরভাবে বোলারদের ব্যবহার করেছেন। সো অল ওভার অক্ষর প্যাটেল কিন্তু বল হাতে খুবই এফেক্টিভ ছিলেন, অন্তত ইকোনমিক্যাল বলি চাপ বাড়িয়ে গেছেন, যে কারণে অপর দিক থেকে উইকেটও পড়েছে বেশিরভাগ, আর এডি স্পিনারদের কুলদীপ বা বারুণে। সো ব্যাট হাতে বল হাতে বেশ ভালো পারফরমেন্স, সব মিলিয়ে আমি অক্ষর প্যাটেলকে দিচ্ছি 10-এ 8। আপনারা কত দেবেন অবশ্যই জানাবেন। এরপর রবীন্দ্র জাদেজা, ব্যাট হাতে সেরকম কিছু করার সুযোগই হয়নি, সব মিলে মাত্র 27 রান করেছেন, এবং শেষ ফাইনাল ম্যাচে তিনি তো ভারতকে জিতিয়েই ফিরেছেন। সো ব্যাট হাতে জাদেজার আসলেই কিছু করার ছিল না, কিন্তু বল হাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছিল। জাদেজা তিনি 5টা উইকেট তুলেছেন, বোলিং অ্যাভারেজ 36.60 এবং ইকোনমি রেট 4.35। জাদেজা অক্ষর আমাদের 2 বাঁহাতি স্পিনার, এবং দুজনেরই ইকোনমি রেটও সেম, মানে কত মিল থাকতে পারে দুজনের মধ্যে। দুজনের ইকোনমি রেট 4.35। জাদেজা ব্যাট হাতে সেরকম কিছু সুযোগ ছিল না, কিন্তু বল হাতে ভালো খেলেছেন। হয়তো আর একটু বেশি উইকেট তুলতে পারতেন, যেটা আমরা জাদেজা থেকে এক্সপেক্ট করেছিলাম, বাট হয়নি। বাট ঠিক আছে, অল ওভার ঠিকঠাকই আছে। সো জাদেজাকে আমি দিচ্ছি 10-এ 7.5। অক্ষরকে একটু বেশি দিয়েছিলাম 8, কারণ ব্যাট হাতেও তিনি বেশ কিছু কাজ করেছেন। সো জাদেজা 10-এ 7.5, বাট ভালো, অবশ্যই ভালো। কুলদীপ যাদব, কুলদীপকে ফাইনালের আগে পর্যন্ত মনে হচ্ছিল একটু অফ কালার, এমনকি এই চিন্তা ভাবনাটাও এসেছিল যে ফাইনালে কি কুলদীপকে বসানো হতে পারে, ওয়াশিংটন সুন্দরকে কি একটা সুযোগ দেওয়া হবে, কারণ নিউজিল্যান্ডের প্রচুর বাঁহাতি ব্যাটার রয়েছেন, বা হর্ষিতকে কি আবারও ফেরানো হবে, এরকম কিছু কি হবে। বাট কুলদীপ ফাইনালে খেলেছেন এবং ফাইনালে প্রমাণ করলেন তিনি বিগ ম্যাচ প্লেয়ার। ফাইনালের মতন মঞ্চে তিনি জ্বলে উঠলেন রোহিতের মতন। আসল খেলাটা সেরাটা তিনি ফাইনালের জন্যই বাঁচিয়ে রেখেছেন। তবু তিনি 7টা উইকেট তুলেছেন, ফাইনাল বাদেও উইকেট তুলেছেন, অবশ্যই 7টা উইকেট তুলেছেন। বোলিং অ্যাভারেজ 31.85, একটু ইকোনমি বেশি হয়ে গেছে 4.79। 4 জন স্পিনারের মধ্যে তার ইকোনমি রেট একটু বেশি, মানে কুলদীপের উপরও আবার আমাদের এক্সপেকটেশন একটু হাই। কুলদীপ আমাদের বেস্ট স্পিনার, মানে
ফার্স্ট স্পিনার হয়ে উঠেছেন বিগত কয়েক বছর, বিশেষ করে অশ্বিনের পর তিনি তো এখন আমাদের প্রধান স্পিনার। সো আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, হলো না, বাট অল ওভার ঠিকই আছে। সো অল ওভার আমি কুলদীপকে 10-এ দিচ্ছি 7, 7.5ও দেওয়া যেতে পারতো, বাট ওই যে এক্সপেকটেশন একটু বেশি ছিল, সো 10-এ কুলদীপ 7। তবে ফাইনালে অবশ্যই কুলদীপ ভালো বোলিং করেছেন। বরুণ চক্রবর্তী এমন একজন প্লেয়ার যিনি হয়তো টুর্নামেন্ট খেলতেনই না, যিনি প্রথমে স্কোয়াডে ছিলেনই না, লাস্ট মোমেন্টে অ্যাড হয়েই বাজিমাত করে দিলেন। তাও তো প্রথম দুটো ম্যাচ খেলেননি, তা সত্ত্বেও 3 ম্যাচে 9টা উইকেট। ওফ, ফাটাফাটি। 3 ম্যাচে 9টা উইকেট, বোলিং অ্যাভারেজ 15.11, মাত্র 15 বোলিং অ্যাভারেজ। বাকি 3 জন স্পিনারকে দেখুন, একজন 39, একজন 36, একজন 32, সেখানে বরুণ 15, তার সাথে ইকোনমি রেট 4.53। সো অল ওভার বরুণ পারফেক্ট। এবারে টুর্নামেন্টে আমার মতে ভারতের বেস্ট প্লেয়ার বরুণ চক্রবর্তী, তাকে আমি 10-এ দিচ্ছি 9 আমি আর কাউকে দিইনি, তবে বরুণ চক্রবর্তী নিঃসন্দেহে ডিজার্ভ করে। সো বরুণ 10-এ 9। আর মোহাম্মদ শামি, তিনি 9টা উইকেট তুলেছেন, তার বোলিং অ্যাভারেজ 25.88। শামির একটা 5 উইকেট হলও রয়েছে। ভারতের সর্বাধিক উইকেট সংগ্রাহক শামি বরুণ, দুজনেই 9টা করে উইকেট তুলেছেন, এবং আইসিসি টুর্নামেন্ট আসলেই শামি যে জ্বলে ওঠেন সেটাও তিনি প্রমাণ করেছেন। তবে একটা সমস্যা দেখা দিয়েছে শামির, সেটা হলো যখন বুমরা থাকেন তখন শামি অপর দিক থেকে খুব সুন্দর মতন উইকেট তুলে নিয়ে বেরিয়ে যান। বুমরা থাকলে একদিক থেকে চাপ বাড়ান, শামি উইকেট তুলে নেন। শামি কিন্তু কোনোদিনও সেরকম ইকোনমিক্যাল বোলিং করেননি, কিন্তু শামি উইকেট টেকান। এবারে টুর্নামেন্টে আমরা দেখলাম 2টো ম্যাচে শামি উইকেটলেস পুরো। শামি পাকিস্তানের এগেনস্টে কোনো উইকেট তুলতে পারেননি, শামি নিউজিল্যান্ড এগেনস্টে যে গ্রুপ পর্বে ম্যাচটা ভারত খেলেছিল সেখানেও কোনো উইকেট তুলতে পারেনি। হ্যাঁ, শামিকে পুরো 10 ওভার প্রত্যেক ম্যাচে দেওয়া হয়েছে এমনটাও নয়, বাট স্টিল মানে শামি উইকেটলেস যাচ্ছেন। ফাইনালে আবার একটু বেশি রান খেয়ে ফেলেছেন, মাত্র একটা উইকেট তুলেছেন। সো বুমরা শামি এই দুজন যদি একসাথে বোলিং করে সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। সেখানে বুমরা যেহেতু নেই, শামিকে কিন্তু একটু হলেও অফ কালার লেগেছে। শামির ইকোনমি রেট 5.68, এবং তার সাথে শামির 3খানা ক্যাচ মিস হয়েছে, 3টে ক্যাচ আবার নিজেরই বলে। সো অল ওভার মানে 9টা উইকেট পাওয়ার পরও শামিকে আমি 10-এ 7.5 দিচ্ছি। এটা হয়তো 8 বা 8.5ও হতে পারতো যদি আরেকটু বেটার কিছু হতো, বাট ঠিক আছে, শামি চেষ্টা করেছেন, বহুদিন পর ফিরেছেন, এবং একটু তো ছন্দে সমস্যা হতেই পারে, বাট অল ওভার উইকেটটা তিনি তুলেছেন সেটা তিনিই দেখিয়ে দিয়েছেন। একটা 5 উইকেট হলও রয়েছে। সো অল ওভার আমি শামিকে দিয়েছি 10-এ 7.5। সবশেষে হর্ষিত রানা, অনেকে ভুলেই গেছে যে হর্ষিতও খেলেছেন এবারে টুর্নামেন্টে। মাত্র 2টো ম্যাচ খেলেছেন, 4টে উইকেট তুলেছেন। বিশ্বাস করুন, ওই 2টো ম্যাচে তার ভুল ভ্রান্তি খুব একটা ছিল না, তার সত্ত্বেও হর্ষিতকে বসতে হয়েছে কারণ টিম কম্বিনেশনের জন্য। হর্ষিত 2টো ম্যাচে 4টে উইকেট তুলেছেন, তার বোলিং অ্যাভারেজ 15.25, বরুণের যেখানে 15.11, হর্ষিতে 15.25, ওই কাছাকাছি 15 অ্যাভারেজ। এর থেকে ভালো আর কে কি করতে পারে। ইকোনমি রেট 3.973, 4-এর কম ইকোনমি রেট, 4-এর কম। প্লাস এটা তার প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট, সবে এসেছেন কয়েক মাস আগে ভারতীয় দলে, তার সত্ত্বেও এত ভালো প্রদর্শন। ভালো, যতটুকু সময় পেয়েছেন অবশ্যই যা করার, যা করতে পারা তিনি তা করেছেন, বাট ওই আসল মঞ্চে তার পরীক্ষাটা সেরকম হয়নি। সো 10-এ আমি তাকে 8 দিচ্ছি। 8.5 দেওয়া যেতে পারতো যদি এই পারফরমেন্সের মধ্যে, মানে এই ম্যাচগুলোর মধ্যে যে কোনো একটা হয়তো সেমিফাইনাল বা ফাইনালে থাকতো, বাট ভালো যতটুকু সুযোগ পেয়েছেন হর্ষিত প্রমাণ করেছে যে ঠিক আছে, আজ আমি সুযোগ পাচ্ছি না, হয়তো একদিন আমি টিমের প্রধান পেসার অবশ্যই হয়ে উঠতে পারবো। এখনো 3টে নাম পড়ে আছে, পান্থ, সুন্দর, অর্শদীপ। স্কোয়াডে তারা ছিলেন কিন্তু একটা ম্যাচে তারা সুযোগ পেলেন না। মনে হচ্ছিল যে অর্শদীপে হয়তো সুযোগ পাবেন হর্ষিতের জায়গায় প্রথম যখন ভারত টিম নামিয়েছিল, বাট হয়নি। পান্থের কথা তো বললামই, অক্ষর প্যাটেল পুরো পান্থের দায়িত্বটাই পালন করে দিয়েছেন, এবং সত্যি কথা বলতে বরুণ টিমে যোগ দেওয়ার পর সুন্দরের সুযোগ পাওয়াটা একটু কঠিনই ছিল। যাই হোক, তারা 3জন খেলেননি, বাট এই হলো আমার মতে ভারতের প্রত্যেক প্লেয়ারের রেটিং। সবার আগে দেখতেই পাচ্ছেন বরুণ চক্রবর্তী 10-এ 9। এরপর আমি 8.5 দিয়েছি বিরাট কোহলি এবং তার সাথে শ্রেয়াস আয়ারকে। 8.5 রাহুলকেও কিছু ক্ষেত্রে দেওয়া যেত, বাট যাই হোক, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ারকে আমি দিয়েছি 8.5। তারপরে 8 দিয়েছি আমি রাহুলকে, অক্ষর প্যাটেলকে এবং তার সাথে হর্ষিত রানাকে। তারপর আমি 7.5 দিয়েছি মোহাম্মদ শামিকে, রবীন্দ্র জাদেজাকে, শুভমান গিলকে এবং তার সাথে শুভমান গিলকে, অবশ্যই রবীন্দ্র জাদেজার কথা তো বললাম। এবং সবশেষে 7 দিয়েছি রোহিত শর্মা, হার্দিক পান্ডে এবং তার সাথে কুলদীপ যাদব। দেখুন, 7 মানে খারাপ নয়, এই লিস্টের সবাই ভালো, 7 লোয়েস্ট, কিন্তু তার মানে 7 খুব খারাপ এমনটা কিন্তু নয়। তাহলে আপনি বলুন, আপনি হলে ভারতীয় প্লেয়ারদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের অনুযায়ী 10-এ কত রেটিং দিতেন? আমার মতে এবারে ভারতের বেস্ট প্লেয়ার বরুণ চক্রবর্তী। আপনার মতে কে?